কি ধরনের ভুল বোঝাবুঝি কে তিনি মিন করেছেন আমাদের আজকের আলোচকদের কাছ থেকে আমরা জানবার চেষ্টা করব। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের কি উচিত হবে টিউলিপ সিদ্দিকের সাথে দেখা করা, এমন একটি প্রশ্ন সামনে আসছে। পাশাপাশি আমরা আরো কয়েকটি বিষয় যেটি হলো গুরুত্বপূর্ণ হলো যে নির্বাচন, বর্তমান সরকার চ্যালেঞ্জের মুখেই বর্তমানে ধাবিত হচ্ছে এবং নির্বাচন প্রশ্নে আহ এপ্রিলের যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে 2026-এর, সেটিতে আসলে কতটা অবিচল থাকতে পারবে এবং এই কথাটাও কতটুকু রাখতে পারে। বর্তমান সরকার সে নিয়ে যাচাই বাছাই চলছে, আলোচনা চলছে। তবে 12 দলীয় জোট যেটি বিএনপি পন্থী, তারা বলেছে এটি আসলে এপ্রিলে নির্বাচন নয়, এই ঘোষণাটি হলো এপ্রিল ফুল। আসলে কি এপ্রিল ফুল হতে যাচ্ছে নাকি এপ্রিলে আসলে নির্বাচন হতে যাচ্ছে, এই নিয়েও আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আসুন আমাদের সাথে আহ, রয়েছেন তিনজন সম্মানিত অতিথি, পরিচয় করে দিচ্ছি। জনাব সাইফুল ওয়াদুদ, মেজর সাইফুল ওয়াদুদ, তিনি রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক আছেন। জনাব মেজর রেজাউল করিম রেজা, তিনি রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক আছেন। জনাব তারেক রহমান, তিনি কেন্দ্রীয় নেতা, আম জনতার দল, আমি আম জনতা পার্টি। আমি আপনাদের তিনজনকে শুভেচ্ছা জানাচ্ছি। জনাব তারেক রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে নির্বাচন বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন। নির্বাচনটা দেয়া না দেয়ার এই মুহূর্তে, মানে বিশেষ করে সময়টা ঘিরেই আমাদের বিশাল এই জনগোষ্ঠীর মধ্যে একটি বিভেদ তৈরি হয়েছে। অনেকেই মনে করছে যে জুলাই আগস্টের ঐক্যের মধ্যে বিশাল ফাটল ধরছে এবং এই ধরনের বিভেদের কারণে অন্য কোনো শক্তির সুযোগ পাবে নির্বাচন প্রশ্নে। সরকার যে ঘোষণা দিয়েছে এটির মধ্যে আপনি কতটা আস্থা রাখতে পারছেন? আসলেই কি আপনি মনে করছেন যে নির্বাচন সঠিক সময়ে দিবেই, যে আগামী এপ্রিলে? এদিকে আবার ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে বিএনপি, এটিকে আপনি কতটুকু বিশ্বাস করেন, নাকি আসলে এপ্রিল ফুল মনে হচ্ছে আপনার কাছে? আর পাশাপাশি তার তার, টিউলিপ সিদ্দিকের বিষয়টা তো বললাম। জি, তারেক রহমান। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সবাইকে। আহ ডক্টর ইউনূস যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলেন, তখন এই দেশের মানুষের একটা অংশ অথবা অনেক বড় একটা অংশ তাকে নিয়ে স্বপ্ন দেখছে যে তিনি হয়তোবা দেশের জন্য অনেক ভালো কিছু করবেন, এবং তারা তাকে অনেক দিন এদেশের ক্ষমতায় দেখতে চান। তো কেউ 5 বছর চান, কেউ 10 বছর চান, এইভাবে বিভিন্ন ধরনের চিন্তা ডেভেলপ করা হয়েছে। তো হুম। আহ যে কারণে আমরা যখন ডক্টর ইউনূসের কোনো সমালোচনা করি, তো ওই যে 10 বছর ক্ষমতায় দেখতে চায় ওই মানুষগুলোর মনে আঘাত লাগে। 5 বছর ক্ষমতায় দেখতে চায়, তাদের মনে আঘাত লাগে। এই আঘাত লাগানোর ফলে তারা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে আমাদেরকে এসে হ্যারাসমেন্ট করেন, গালিগালাজ করেন এবং নানা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একটা আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন মানুষের অনুসারীরা এত নোংরা গালিগালাজ করতে পারে, মানে তা বলা বাহুল্য। যিনি আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পন্ন, তাদের অনুসারীরা যারা, তারাও তো এরকম খ্যাতি সম্পন্ন হবে, তাই না? তাদের রুচিও তো এরকম হওয়ার কথা ছিল, কিন্তু তারা উল্টা প্রতিক্রিয়া দেখায় নিজেদেরকে খুব লোয়ার ক্লাস দেখানোর, মানে সবকিছু তারা আঞ্জাম করে ফেলেছে। তো ডক্টর ইউনূস এপ্রিল মাসে নির্বাচন দিতে চায় অথবা জানুয়ারি মাসে, অথবা তিনি যদি ডিসেম্বর মাসেও নির্বাচন দিতে চায়, আমি বেসিক্যালি ওনাকে বিশ্বাস করি না। ঠিক আছে? কারণ উনি তো বলছিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এবং ওনার শফিক হুম। সাহেব বলছিল যে জুনের একদিনও পার হবে না, হুম। এরকম করে বলেছিল। সেই উনি এপ্রিল মাসে আসলেন, অর্থাৎ ওনার কথা নড়চড় হচ্ছে না, এপ্রিল মাসে নির্বাচনের কথাই। আপনার কথা কিভাবে নড়চড় হলো? উনি তো বলেছে যে হ্যাঁ, জুনের মধ্যে এটা নির্বাচন। নড়চড়। আমি বলি শুনেন। জুনের মধ্যে এপ্রিল নির্বাচন মাসে বলছিল। হুম। এপ্রিল মাসে নির্বাচনের ঘোষণায় শুধু আমার মন খারাপ হয়নি, যারা ওনাকে ভালোবাসে তাদের মনও খারাপ হয়েছে। ঠিক আছে? কেন? হুম। তো এটা দুই পক্ষেরই। বাংলাদেশের কোনো কেন? মানুষই এপ্রিল মাসে নির্বাচনে খুশি হয়নি। কারণ হুম। আমাদের মন খারাপ হয়েছে, কারণ আমরা চেয়েছি নির্বাচন ডিসেম্বরে। আর যারা এপ্রিল মাসে নির্বাচন দেওয়াতে অখুশি হয়েছে, মানে আমরা তো অখুশি, আরো নতুন করে যারা অখুশি হয়েছে তারা হলো তাকে 5 বছর দেখতে চায়, 10 বছর দেখতে চায়। এখন এই আপনার হলো আহ অবুঝ মানুষগুলোর মাথায় এই ধারণা নাই যে অনির্বাচিত একটা সরকারকে 10 বছর দেখতে চাওয়া অন্যায়, 5 বছর দেখতে চাওয়া অন্যায়, এটা ক্রাইমের পর্যায়ে পড়ে। এটা ক্ষমতার লোভ হিসেবে মানে মানে তুলে ধরা হয়। এটা ওদের মাঝে এই বুঝটা নাই, যেভাবে চাইতে হয় না, এটা নির্লজ্জতা।
বা এটা রাজনৈতিক বেহায়াপনা যে না কাউকে কিন্তু নির্বাচন আমি আমি ছাড়াই তারেক রহমান 5 বছর বা 10 বছর একটু চাওয়া বলছি এইভাবে। আমি তারেক রহমান একটু বলছি আপনার কাছ থেকে একটু জানতে চাই। আপনি তো সরাসরি সবসময় ইদানিং কালে যতটুকু দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের বেশ সমালোচনা করছেন, যেগুলি এগুলি যদি রাজনৈতিকভাবে যৌক্তিক হয় অবশ্যই মানুষ আপনার সমালোচনাকে নিবে, কিন্তু আমার জায়গা থেকে আমি জনগণের জায়গা পক্ষ থেকে কিছু প্রশ্ন রাখতে চাই। মানে এটি কি সাধারণ কোনো পরিবর্তন ছিল যে কারণে আপনি সাধারণভাবেই তার কাছ থেকে বা এই বর্তমান সরকারের কাছে দাবি করছেন যে তাদের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন করা, এরপর তারা চলে যাবে শাহাবুদ্দিনের মতো, প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের আচ্ছা। মতো? তো এরকম নয়। শাহাবুদ্দিনের আমলের আর 24-এর আমলটা তো সম্পূর্ণ ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন, শপথ ভিন্ন, এবং যে প্রেক্ষাপটে পুরো পরিবর্তনটা হয়েছে, পুরো আমি প্রেক্ষাপটের যে এটা পরিস্থিতি বলছি দেখেন, সম্পূর্ণ ভিন্ন। এখানে হ্যাঁ, কোনো রকম শাহাবুদ্দিন সাহেব অথবা আগে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল যারা 3 মাস করে সময় পেয়েছে, সেই সময়ের চেয়ে এখন সম্পূর্ণ ভিন্ন। এখন হুম, কি উচিত ছিল? এখন আরো সততাপূর্ণ একটা সরকার কথা ছিল, শাহাবুদ্দিনের চেয়েও, ফখরুদ্দিনের চেয়েও একটা ন্যায়সঙ্গত সরকার ছিল। সেই হুম, সরকার যাকে আপনারা ভরসা করলেন অনেক বেশি, তিনি দেশের মানুষকে নিয়ে ভাবলো না, রাজনৈতিক দলগুলোকে নিয়ে ভাবলো না, তিনি পুরাটা সময় ব্যস্ত থাকলেন নিজের কিছু গোছানোর জন্য। সেই নিজের হুম, গোছানোগুলোর মধ্যে সেই তার ইউনিভার্সিটির লাইসেন্স লাগবে, আদম ব্যবসায়ীর লাইসেন্স লাগবে, তার 666 কোটি টাকার কর মাপ নিতে হবে, তার 5 বছরের জন্য কর মাপ লাগবে। হ্যাঁ, তারপরে আত্মীয় স্বজনকে নিয়ে যায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বানাইতে হবে, তার আত্মীয় স্বজনের মধ্যে নিজ জেলার মধ্যে 7 জন 8 জন উপদেষ্টা বানাইতে হবে। এখন যারা এখানে সমালোচনা করছেন সেই গাইবান্ধার মানুষকে জিজ্ঞাসা করছি, আপনার জেলা থেকে একজন উপদেষ্টা কোথায়, যেখানে একটা জেলা থেকেই 7 জনকে উপদেষ্টা 8 জনকে উপদেষ্টা করা হলো? আপনার নিজের জেলার জিজ্ঞাসা করেন যে আপনার নিজের জেলার কথা বলার জন্য লোক আছে কিনা এই সরকারের মধ্যে। এই যে দীর্ঘ সময় রাখতে চান এইভাবে, তাহলে দীর্ঘ সময় আপনার এলাকা বঞ্চিত হবে। আমরা খুব সাদামাটা ভাবে জিজ্ঞাসা করেছি, ডক্টর ইউনূসের যে অসততাপূর্ণ কার্যক্রম, এই যে নেপোটিজম, এই যে ওনার ওয়াইফের চিকিৎসা করেছে বিধান রঞ্জন রায়, এই চিকিৎসক কোটায় ওনাকে বানালো শিক্ষামন্ত্রী। একজন চিকিৎসককে যদি উনি স্বাস্থ্যমন্ত্রী বানাইতেন তাহলে ওনার প্রজ্ঞা প্রকাশ পাইতো। বিধান রঞ্জন রায় একজন চিকিৎসা বিষয়ক, মানে একজন ডক্টর, সেই ডক্টরকে নিয়ে গিয়ে বানালেন স্বাস্থ্যমন্ত্রী। আর ওনার মানে হলো গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান নূরজাহান বেগম, সেই নূরজাহান বেগমকে উনি নিয়ে বানালেন স্বাস্থ্যমন্ত্রী। এই যে এই যে দেখেন আপনারা ওনার জায়গায় জায়গায় অযোগ্যতা, ওনার যতটুকু মেধা এবং যোগ্যতা সেটা দিয়ে উনি সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারেন, এর হুম। বেশি ওনার হওয়ার যোগ্যতা নাই। উনি যোগ্যতা থাকলে উনি নিজ জেলায় এত 7টা 8টা উপদেষ্টা বানাইতেন না। ওনার যোগ্যতা থাকলে আত্মীয় স্বজনকে নিয়ে যেতে দিতেন না। একজন যোগ্য প্রাইম মিনিস্টার সম্পদের প্রতি লোভ করে না, সে জানে ক্ষমতা গেলে এগুলো সব নিয়ে নিবে আবার, সে জানে। কিন্তু ওনার মাঝে এইটুকু কমন সেন্স নাই ডক্টর ইউনূসের মধ্যে, যে ওনার ক্ষমতা ছাড়লে এই যে 666 টাকা কর, সুদে আসলে উনি যে গ্রামীণ ব্যাংকে 40 45% হারে কর সুদ নেয়, ওই সুদের হারে ওনার কাছ থেকে আমরা টাইট দিয়ে এগুলো বের করে নেব, ওনার এই কমন সেন্সটা নাই। 29 সাল পর্যন্ত কর মাপ নিছে, ওনার এই কমন সেন্স নাই যে ক্ষমতা ছাড়লে এগুলো আবার সুদে আসলে পরবর্তী সরকার টাইট দিয়ে বের করে নিব আমরা, বা নেবে পরবর্তী সরকার যারা যে আসুক সেই নেবে। এটা এই কমন সেন্স নাই, এই জন্যই কিন্তু ওনাকে অনেক প্রশংসা করছে কোনো যোগ্যতা ছাড়া, কোনো মেধা ছাড়া। উনি ব্যাংকিং সেক্টরে যোগ্যতা হতে পারে, সুদ বিষয়ে যোগ্য হতে পারে, কিন্তু কিন্তু আপনারা কিন্তু বসিয়ে রাষ্ট্র এখন বিষয়ে, আমি একটু বলি যে, রাষ্ট্র বিষয়ে ওনার কোনো যোগ্যতা নাই, এই এই কোনো যখন যোগ্যতা নাই। এমন একটি পরিবর্তনের পর রাষ্ট্র বিষয়ে যোগ্যতা নাই, কিন্তু আমরা সবাই তো তাকে বসিয়েছি, আপনি বসিয়েছেন, সবাই সবাই বসিয়েছে। বসেই তো, হ্যাঁ, আমরা তো এখন কেন এমন এরকম? একটা মানুষকে বসিয়েছি যে অনেক বেশি লোভী। তার লোভের বিষয়ে এতগুলো সুযোগ নেওয়ার পরেও একটা মানুষকে আপনি লোভী বলছেন না, আর কি কি করলে? মানে আর বাংলাদেশটা পুরাই আমেরিকার হাতে তার তুলে তার দিতে যে হবে তারপরে বিষয়গুলো বলবেন করলেন, উনি তিনি উনি হলো যেগুলি করছেন, তিনি লোভী? যেসব সুবিধাগুলি নিচ্ছেন, উনি আপনি অভিযোগ করছেন, এগুলি তো তিনি পেতেন, এর আগের সরকার এগুলি থেকে বঞ্চিত হ্যাঁ, করেছে। এগুলো উনি পেতেন না, এই যে 5 বছরের জন্য কর মকুফ উনি পেতেন, তাই তো হুম, বলছেন। এই কর মকুফটা আশা নামে একটা এনজিও আছে, গ্যাক আছে, টিএমএসএস আছে, ব্র্যাক আছে, তারাও কি পাচ্ছে? হুম। তাই না? তো তার প্রতিষ্ঠান এক্সট্রা ভাবে এই প্রিভিলেজ গুলো নিচ্ছে কিনা, এগুলো হুম। কে 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 কোন কোনটা আপনি আপনি বলছেন এগুলো পেতো, এগুলো তো পাইনি। যেমন গ্রামীণ ব্যাংকের 2018 সালের বাংলা গ্রামীণ ট্রিবিউনের ব্যাংকের নিউজে, প্রতি ওনার প্রতি হ্যাঁ, তো অনেক বাংলা কিছুই, অনেক ট্রিবিউনের নিউজ, বঞ্চনা করেছে আগের গ্রামীণ, হুম, হ্যাঁ, ওনার যে গ্রামীণ মোবাইল, হ্যাঁ, এই গ্রামীণ মোবাইলটা 2018 সালে একটা নিউজ হয়, তাদের সমন্বিত কর ফাঁকি দেওয়ার পরিমাণ যেগুলো যদি রাষ্ট্রকে দেয় 50,000 কোটি টাকা।
উনি আসলে একটা ধুরন্ধর মানুষ, যে এইভাবে বিভিন্ন ফাঁক ফোকর তৈরি করে কর ফাঁকি দিতে অভ্যস্ত। এইটাকে ওনার ভাষায় এটাকে বলে হলো আপনার ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং। হ্যাঁ, ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং এর মাধ্যমে ওনারা এই কর ফাঁকিগুলো দেয়। এই কর ফাঁকিগুলো দেওয়ার বিষয়ে যারা কর বিষয়ে এক্সপার্ট তারা বলতে পারবে যে এগুলো আসলে আরো কি কি ভাষায়। এবং এটা তো সাময়িক একটু একটু দেখা যাচ্ছে। ওনার ওনার যে ভিওআইপি ব্যবসা, ভিওআইপি ব্যবসা কি? ভিওআইপি ব্যবসা হলো সরকারকে কর না দিয়ে হলো বিদেশে কল বিক্রি করা। এই যে ভিওআইপি ব্যবসা, গ্রামীণ ওনার মোবাইল কোম্পানির নামে এইরকম না হলেও 100 নিউজ আছে যে উনি এই করগুলো চুরি করেছেন। এই ভিওআইপি ব্যবসা, অবৈধ ভিওআইপি ব্যবসা, অনেক লোকের হ্যান্ডকাপে, অনেক লোককে হ্যান্ডকাপ পরানো হয়েছে, উনি হ্যান্ডকাপ পরেন নাই। শেখ হাসিনার সময়ে এই অবৈধ ভিওআইপি ব্যবসা পড়ে করে ওনাকে হ্যান্ডকাপ লাগাতে হয়নি ওনার হাতে। ঠিক আছে? তো না, এটা উনি আপনারা, করেছেন ব্যাপারটা এরকম ভাবে, আপনি বা বলছেন, ওনার কোম্পানি, ওনার আপনি ওনার বলছেন, কোন কোম্পানি আছে দেখেন, সেই কোম্পানির সাথে হয়তো আমরা কন্ট্যাক্ট। বলছি এই সরকারটা হলো ফখরুদ্দিনের সরকারের মতো না। কিন্তু ফখরুদ্দিনের সরকারের সময়ে মানুষ জান্নাতে ছিল, মানুষ বেহেশতে ছিল ওই সময়। ওই সময় বেহেশতে ছিল। ওনার হাতে ক্ষমতা আছে, উনি যারা চাঁদাবাজি করে ওদেরকে চ্যাং ডোলা করে করে ট্রাকের উপর ঢিল মারতে পারে নাই? ঢিল মারতে পারে নাই? উনি করেনি কেন এগুলো? ওনার তো এগুলো আগ্রহ ছিল না এগুলো। উনি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক দলগুলোকে এই চাঁদাবাজির সুযোগ দিয়েছে। উনি ইচ্ছাকৃতভাবে এনসিপির ছেলেপেলেকে, এই বাচ্চা বাচ্চা ছেলেপেলেকে এগুলোকে চুরি করার সুযোগ দিয়েছে। এদেরকে সচিবালয়ে ঢুকাইছে কে? উনি ঢুকাইছেন। এই যে ঢুকাইয়ে ছেলেপেলেকে বেহায়া বানিয়েছেন, তাদের চাঁদাবাজ বানিয়েছেন, লুটপাটকারী, নিয়োগ বাণিজ্য করতে শিখাইছেন। এগুলো কে শিখাইছে? এগুলো কি করা ওনার উচিত হয়েছে? উনি কি এগুলো, ওনার কি এগুলো নিয়ন্ত্রণ করা উচিত ছিল না? আর এই যে একটা দলকে, মানে একটা দলকে কি করলো উনি, বললো যে এটা উনার দল। এই গণ অভ্যুত্থানে 30-40টা দল আমরা কষ্ট করলাম, আমাদের ভাইরা মারা গেল, আমরা আহত হইলাম। উনি একটা দলকে উনার দল হিসেবে অ্যাড্রেস করলেন, এই অধিকার ওনাকে কে দিয়েছে? এই প্রতারণা করার জন্য ওনাকে আমরা বিশ্বাস করেছি যে উনি একটা নির্দিষ্ট দলকে অ্যাড্রেস করবেন, তাদেরকে ফ্যাসিলিটেট করবেন। এই প্রতারণা করার জন্য তো ওনাকে দেয়নি। এটা কি প্রতারণা না? আমরা দেখেন, 10টা দল 20টা দল এই গণঅভ্যুত্থানে কষ্ট করেছে, সেই দলগুলোকে বঞ্চিত করে একটা দলকে ফ্যাসিলিটেট করা, অর্থনৈতিকভাবে লাভবান করা, তাদেরকে নিয়োগ বাণিজ্যের সুযোগ দেওয়া, প্রশাসক নিয়োগের সুযোগ দেওয়া, জেলায় জেলায় জেলা প্রশাসক অফিসে ত্রাণ চুরি, গম চুরি, এগুলো সুযোগ দেওয়া। এক সমন্বয়ক, ওই যে নড়াইলে না কোথায়, সে 20 টন চাল চুরি করেছে, এক সমন্বয়ক। তো এগুলো এগুলো কে দিয়েছে এই সুযোগগুলো? ওই যে শেখ হাসিনার সময় বলতো না, এই মোবাইল কে দিয়েছে? তো এই চুরি করার সুযোগ কে দিয়েছে? আপনি বলছেন চাঁদাবাজির বিষয়ে, চাঁদাবাজির বিষয়ে চাঁদাবাজি করছে বিএনপির লোকেরা, জামাতের লোকেরা বা এনসিবির লোকেরা চাঁদাবাজি করছে। রাষ্ট্রের প্রধান হিসেবে আপনার দায়িত্ব কি ছিল? এগুলো নিয়ন্ত্রণ করা। এই বাংলাদেশে আমি যে আম ব্যবসা করছি, এই যে বেলতলা হাটে, সেখানে গত বছর আমি দিয়েছি 750 টাকা চাঁদা। বিভিন্ন ভাবে বিভিন্ন সমিতি আসে, মসজিদ আসে, তারপর বিভিন্ন গ্রুপ আসে, 750 টাকা চাঁদা নেয়। এইবার 3টা 4টা রাজনৈতিক দল আসে, আলাদা আলাদা ভাবে ট্রাক গুলোর কাছ থেকে টাকা নিছে, আমাদের 3000, 3200, 1500, 1600 টাকা এক একদিন চাঁদা দিতে হয়েছে। তাহলে ডক্টর ইউনূস এই চাঁদাবাজিগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। কই উনি, আমরা তো ফোন দিয়েছি, একটা সেনাবাহিনীর গাড়ি পাঠিয়েছে, ওসিকে ফোন দিয়েছি যশোরের, সাতক্ষীরার ওসিকে ফোন দিয়েছি, একটা একটা ওসিকে পাঠিয়েছে। এটা যে এটা এটা ওনারা ডক্টর জানে, ইউনূসের জেনে ব্যর্থতা হিসেবে শুনেও আপনি এগুলো দেখছেন এখন। নিয়ন্ত্রণ করেনি। জি। আপনি তো শুধু একটা এখন মানুষকে সবকিছুর ভালো পর ভালো, আপনাদের দাবিতে তিনি শেষ পর্যন্ত একটা রোড ম্যাপ ঘোষণা করেছে, সেই রোড ম্যাপের উপরে আপনার আস্থা উনি আছে? উনি উনি রোড ম্যাপ কার সাথে আলোচনা করেছেন? আমাদের সঙ্গে আলোচনা করেছেন? কারোর সাথে আলোচনা করেছে? উনি স্বৈরাচার হলেন কেন? উনি কারোর সাথে আলোচনা না করে, উনি কারোর সাথে আলোচনা না করে উনি ডেট দেওয়ার কে? আমরা যদি এই রাষ্ট্রের স্টেক হোল্ডার হই, সেটা আপনি যদি আলোচনা স্টেক করেছেন, হোল্ডার হন। কিন্তু আলোচনা সব দলকে ডাকলেন না নি? যেমন হ্যাঁ, বিএনপি ডেকেছে, সব দলকে ডেকেছে। উনি এত ধুরুন্দর, ওই যেদিন ডাকছে না, ওই দিন নির্বাচন বিষয়ে একটা কথা কয়নি, চুপ করে মুখটা খিল মেরে তালা দিয়ে রাখে দিছে। কেউ নির্বাচন প্রশ্ন করলে আপনার হলো মুখটা অন্যদিকে ঘুরাই নিচ্ছে, কারোর সাথে আলোচনা করেনি। এই যে এপ্রিল মাসের যে ডেট, এটা কারোর সঙ্গে আলোচনা করেনি, সে কারোর সাথে আলোচনা না করে নিজের মতো দিয়েছে। তাহলে একটা সরকার কি জবাব দিতার বাহিরে নাকি? সে কারোর সঙ্গে সে ডাকতো, নির্বাচন নিয়ে একটা ডেট দিয়ে মিটিং করতো সবাইকে। রাষ্ট্রের উনি তো ডাকে না। করিডোর নিয়ে যেই ভন্ডামি ধরা পড়েছে, এটাকে একটা ভন্ডামি বলা যাবে না? করিডোর নিয়ে সাগর ভাই, আমি নিয়ে তো বক্তব্য দিছি। করিডোর নিয়ে তো জাতিসংঘ শেষ পর্যন্ত বললো যে না আমাদের না, এই কোনো কথাও হ্যাঁ, হয়নি। সাগর ভাই তিনিও, বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তো কখনোই হ্যাঁ, বলেননি আমি করিডোর নিতে চাই। তিনি, আমরা একটা হ্যাঁ, এরকম একটা খবর নিয়ে সাগর ভাই ভুল দেখেন, আলোচনা করছি। আপনি হ্যাঁ, আমাকে বলেন, এই করিডোর নিয়ে আমি তারে কোনো তথ্য পাওয়ার কথা, নাকি পররাষ্ট্র উপদেষ্টা সে নিজে আগে তথ্যটা দিছে? সরকার কি কোনো তথ্য দিয়েছে? সরকার কি বলেছে আমরা করিডোর নিয়ে কথা বলতে চাই, বা আমরা হ্যাঁ, করিডোর নিয়ে? পররাষ্ট্র উপদেষ্টার হ্যাঁ, বক্তব্যটা আপনি শুনেন নাই? সেখানে বলেছে সরকার জাতিসংঘের পরামর্শে আপনার হলো এই ধরনের
কমেন্ট হ্যাঁ আপনার ভাই, লক্ষ্য রাখবেন। জি, জি। আপনি কি দেখেননি পররাষ্ট্র উপদেষ্টার আর ওই মেসেজটা ইয়েতে দেখেছি, তিনি বক্তব্যটা তিনি দেখেননি? সেখানে বলেছেন আমরা নীতিগতভাবে একমত, কিন্তু এই ধরনের সিদ্ধান্ত হয়েছে তিনি বলেননি এটা। তিনি হ্যাঁ, বলেছেন এই যে নীতিগত ভাবে কি, নীতিগত ভাবে কি? নীতিগতভাবে তিনি একমত হতে পারেন, কিন্তু এই ধরনের সিদ্ধান্ত হয়েছে এ ধরনের কথা বলেননি যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এরকম দিয়ে হ্যাঁ, দিব, আমরা বৈধতা। নীতিগতভাবে একমত হওয়া, দেখেন এই তথ্যগুলো আমরা তো মেক করি নাই। এরপরে খলিল সাহেবের বক্তব্যগুলো তো আমরা মেক করি নাই, অথবা শফিক সাহেবের বক্তব্যকে আমরা মেক করেছি। ডক্টর ইউনূস নিজে ফেসবুকে পোস্ট দিয়েছে, আমি যদি এখন দেখাতে না পারি আপনার হলো রাজনীতি ছেড়ে দেব। আপনার হলো আমি দেখাচ্ছি, আপনি দেখেন এখন চিফ অ্যাডভাইজার, ওটাতে দেখেন আপনি। এই যে আমি এখনই সার্চ দিয়ে দেখাচ্ছি আপনাকে, সে নিজে এই করিডোরের বিষয়ে ইঙ্গিত দিয়েছে। আজকে ভন্ডামি করলে হবে? হুম। এই যে দেখেন আমি দেখাচ্ছি, উনি নিজে এই ট্রান চ্যানেল করিডোর বিভিন্ন তিনি তো, ভাষায় না, ইমেল। আমি মনে আছে সেই কথা মনে আছে, কিন্তু তিনি তো বলেননি যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেছে এই ধরনের হ্যাঁ, কথাবার্তা চলছে, কিন্তু আমরা তাহলে এই যে দেখেন। গত 4 দিন আগে আপনার জাতিসংঘের বাংলাদেশে যিনি আছেন, জাতিসংঘের যে গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা, আমি নামটা ভুলে গেছি, তিনি তো বলেছেন যে এই ধরনের কোনো পরিকল্পনা আমাদের হাতে নেই বা আমরা এমন কোনো কথাবার্তা বলিনি। আমি তো সেটাই বলছি, যে জাতিসংঘ বলছে যে এই ধরনের করিডোর নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তাহলে দেখেন, সে জাতিসংঘের বরাত দিয়েই তো বলেছে, জায়গা জায়গায় জাতিসংঘ করতে চেয়েছে, এই ধরনের বরাত দিয়েছে। এই যে এটা একটা প্রতারণা না? দেশের মানুষের সাথে প্রতারণা না? এবং দেশের মানুষের সাথে প্রতারণা তো করলোই, উল্টে আমাদেরকে আসে সবক দিচ্ছে যে চিলে কান নিয়ে গেছে, আমরা চিলের পিছনে দৌড়াইতেছি। তো আসলে তো চিল কান নিছিল, আমরা সেই চিলকে খপ করে ধরে ঠিক। ফেলাইছি। ধইরা চীনের কাছ থেকে কান নিয়ে বলছি যে তুমি কান আসলেই নিছিলা। ঠিক আছে? তো এটা তো ঠিক না, এটা ঠিক না। রাজনৈতিক ভাবে রাজনৈতিক ময়দানে ডক্টর ইউনূসের যারা অনুসারী আছে, সেই অনুসারীরা যেভাবে এসে হ্যারাসমেন্ট করছে এই সত্যগুলো প্রকাশ করার পরে, এগুলো তো ঠিক না। কিছু মানুষকে ওখানে, কিছু দালালকে ওখানে ঠিক করে রেখে দিয়েছে, যে দালালগুলো ওই যে ঈদের নামাজের দিনে কি উচিত, সবাইকে ঈদ মুবারক বলবে, সুন্দর একটা বার্তা দেবে। ওইখানে উনি কি করলো, কিছু মানুষকে ঠিক করে রাখলো আগে থেকে, লাইট ক্যামেরা অ্যাকশন, এবার বলতেছে দালালদের কথায় কান দিবেন না। না, 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 দালালদের এটা কথায় ধরেন, এই দালাল এটা এটা কাদেরকে ঠিক না। বলেছে বলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে যাবেন এখনো লাখো মানুষ একসাথে হয়ে যাবে, এখনো এটা তো লাখো মানুষই ধরেন, কিন্তু এই হ্যাঁ। যে এই যে একটা এই যে একটা 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 হ্যাঁ, ফ্রেম ঠিক তৈরি আছে, করা, আপনার আপনার অভিযোগ দালালদের থাকতে কথায় পারে, কান আপনার দিবেন অভিযোগ। না। হুম। ধরেন এই যে কিছু মানুষ, দেশের মানুষ সমালোচনা করছে, ধরেন আপনার একটা, তিনি আপনি একজন বিহীন, নেতা, একটা জিনিস মনে আপনার রাখতে হবে, পছন্দ জনাব না। তারেক রহমান, তিনি বিহীন ওই সময়, তিনি বিহীন অন্য কাউকে কল্পনা করা যেত? 24-এর জুলাই শোনেন, আগস্টের পর আপনি এক এক আপনার এক আর দুই হলো, তিনি কিন্তু ইচ্ছাকৃতভাবে আসেননি, তাকে আনা হয়েছে। আপনার এই তখন বিষয়ে কোনো কেউই কিন্তু ধারণাই অভিযোগ নাই যে করেনি, উনি এখানে কেউ কিন্তু কিভাবে অভিযোগ এসেছেন। করেনি যে তিনি কেন এখানে আসছেন। 29 মিলিয়ন ডলার আপনি, ব্যয় আমি হয়েছে। এখনো যদি বলি, আরেকটা প্রশ্ন করি যে এখন আপনার অভিযোগ আমি ডেফিনেটলি নিচ্ছি, কিন্তু আমিও কিছু প্রশ্ন আসতেই পারে, আপনার এই প্রশ্নের বিপরীতে আরেকটা প্রশ্ন তো আসতেই পারে। তিনি ব্যতীত আর কোনো বিকল্প কি বর্তমানে আপনি মনে করেন কেউ কাউকে এরকম ভাবে সার্বিক ভাবে গ্রহণ করবার মতো মানুষ বর্তমানে এরকম ক্রাইসিসের মধ্যে বাংলাদেশে আছে এরকম আপনি কি না, মনে করেন? শুনেন, এটা তো শেখ হাসিনার সময়ের প্রশ্ন, যে ওনার কোনো বিকল্প নাই। এই প্রশ্ন তো করলে হবে না। ফখরুদ্দিন সাহেব যখন দায়িত্ব নিলেন, ফখরুদ্দিনের সাহেব দায়িত্ব নেওয়ার আগে একটা মানুষ ফখরুদ্দিনকে চিনতো? এই বাংলাদেশের সৎ মানুষ, সব মানুষ অসৎ হয়ে গেছে, ডক্টর ইউনূস একাই সৎ। একাই সৎ, আর কেউ সৎ মানুষ নাই, আর কেউ মেধাবী নাই, সবাই, উনি একাই সৎ, একাই মেধাবী, কিন্তু উনাকে মব করে করে রাষ্ট্র চালাতে হচ্ছে। উনি মবের শাসন কায়েম করছেন, বাচ্চা বাচ্চা ছেলে পেলেকে দিয়ে মানুষের বাড়ি চাঁদাবাজি করাচ্ছেন, লুটপাট করাচ্ছেন। উনি থামাচ্ছেন না, থামানোর কোনো উদ্যোগ নিয়েছেন হুম। বলেন? থামানোর জি। কোনো উদ্যোগ তো নেননি। আমরা তো একটা সুন্দর ব্যবস্থা দেখতে তো পারতাম। আসতেই পারে আমরা ডেফিনেটলি, তো এটা আমরা তো এটা আসতেই শোনেন, পারে। আমরা কি একটা সুন্দর ব্যবস্থা পেতাম না? সুন্দর ব্যবস্থাটা আসলে কি? সুন্দর ব্যবস্থা হলো রাজনৈতিক দলগুলোর সাথে আপনার হলো গেট টুগেদার, সেনাবাহিনীর সাথে গেট টুগেদার, চেষ্টা এই যে করতে পারস্পরিক পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ একটা শাসন ব্যবস্থা, এটা তো সুযোগ ছিল এই সময়। এই তো এখন এইটা আমি সবশেষে ফখরুলের সবশেষে সময়, তারেক রহমান আমার কথা সবশেষে একটু উনি বলতে দেন, নির্বাচনের 30 তারিখ সেকেন্ড ঘোষণা করেছে। এই আমি এই ঘোষণার হ্যাঁ, মধ্যে আমি আপনি 30 আপনার শেষ সেকেন্ড লাইনটা 30 বলবেন সেকেন্ড প্লিজ। বলবো, শুনেন। শুনেন, যেই কষ্টটা আমরা সবাই মিলে করলাম, সেই হুম। কষ্টটা দেশের জন্য আমরা করেছি, ত্যাগ স্বীকার করেছি সবাই মিলে। হ্যাঁ, হুম। সবাই, দেশের জনগণ আপামরা, সবাই মিলে আমরা করলাম।
এর পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার সবার সাথে মতামত করবে, সবার সাথে পরামর্শ করবে, সেনাবাহিনীর সাথে ভালো ভাষা থাকবে। কিন্তু আপনার হলো কিছু ইউটিউবার উস্কাই দিচ্ছে, সেই উস্কানি অনুযায়ী ফেসবুকের কমেন্ট মতামত সেশন সেই অনুযায়ী একটা মব তৈরি করছে ফেসবুকে, সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে। কোনো রাষ্ট্রের স্টেক হোল্ডারের প্রয়োজন নাই, সেনাবাহিনীর সাথে বিবাদ দ্বন্দ্ব এই এই নষ্টামি করার জন্য তো এই সময়টা না, এই সময়টা বেস্ট সময় হওয়ার কথা ছিল। এই সময়টা আমি দেশের জন্য কাজ করেছি, আমি এখানে পরামর্শ দিব, আরো যারা আমার মতো আরো যারা কাজ করছে সবাই মিলে পরামর্শ দিয়ে এই সময়টাকে উর্বর করবে। উনি যে এপ্রিল মাসের সময়টা দিলেন, এপ্রিল মাস সময় দেওয়ার জন্য উনি কোন কোন রাজনৈতিক দলের কাছ থেকে এপ্রিলের মতামত নিয়েছেন এবং সেই মতামতের বিষয়ে কোনো সেশন হয়েছে কিনা, এইটা আমাকে এইটার উত্তর উনি জীবনেও দিতে পারবে না যে কারো মতামত নিয়ে ঠিক। উনি করেছেন। এবং আপনার বড় কিছু এপ্রিলে আপনি ছেড়ে দিলেন এপ্রিলে ডেট ঘোষণা করাতে, সাইফুল্লাহ। শোনেন, হুম। এপ্রিলে ডেট ঘোষণা করাতে ওনার অনুসারীরাও অখুশি হয়েছে। ওনার ওনার অনুসারীরা কিভাবে অখুশি হয়েছে, ওরা তো চাইতো যে 10 বছরের, তো এপ্রিলে ঘোষণা করছে অখুশি, তাহলে এরাও অখুশি, আমরা যারা রাজনৈতিক দল আমরাও খুশি। তাহলে উনি কাউকেই তো খুশি করতে পারলো না এপ্রিলের এই নির্বাচনটা এই ডেটটা দিয়ে। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসছি জনাব মেজর সাইফুল ওয়াদুদ। আপনার কাছে এই প্রশ্নগুলো যদি আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, যতগুলি অভিযোগ এনেছেন মোটা দাগে, এগুলিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জি, ধন্যবাদ সাগর ভাই। এবং সর্বপ্রথম আমি আমার অনুষ্ঠানের অন্য যারা সহ আলোচক আপনাকে এবং দর্শক যারা দেখছেন সবাইকে ঈদ মোবারক, পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। হুম। আম, আসলে আমি তারেক ভাইকে অনেক দিন ধরেই চিনি, বিভিন্ন শো এর মাধ্যমে, এবং ওনার রাজনৈতিক পরিমণ্ডলে ওনার যে বিচরণ সেইভাবে আমি চিনি। এবং লন্ডনে অবস্থানরত ভাবে বিভিন্ন জনের সাথে ওনার যে পরিচয় আছে, আমি সরাসরি তারেক ভাইয়ের সাথে কথা না হলেও সেই সমস্ত মাধ্যমগুলোর সাথে আমার সাথে অনেক ভালো যোগাযোগ আছে, এবং সেই মাধ্যমে আমি তারেক ভাইকে বিভিন্নভাবে চিনি, ওনার কর্মকাণ্ডগুলোকে আমি ফলো করি এবং জানি। কিন্তু বর্তমানে তারেক ভাইয়ের যে অবস্থান বা যে এলিগেশন বা যে ধরনের স্টেটমেন্ট উনি দিচ্ছেন বা আজকেও দিলেন, আমি ঠিক আসলে ওই ওই তারেক ভাইকে আর এখন তারেক ভাই ঠিক আসলে আমি মেলাতে পারি না আর কি। অর্থাৎ উনি এতটা কেন রূঢ় হলেন বা কি কারণে। রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, অসন্তুষ্টি থাকতেই পারে, কোনো সিদ্ধান্তে আমরা একমত নাও হতে পারি, আমার দ্বিমত থাকতেই পারে। তারপরও উনি যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোককে বড় জোর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারেন, এর বেশি না। আমি আসলে আমি আমি অতটা প্রজ্ঞাবান না হয়তো ওনাদের মতো বা ওনার মতো, যে আমি ডক্টর ইউনূসকে এরকম একটা পজিশন এর উপরে যেতে পারবেন না এভাবে আমি মন্তব্য করতে আসলে রাজি না। আর এভাবে হয়তো বা মন্তব্য করাটা সমীচীন না আমার। এটা আমার ব্যক্তিগত মতামত। অভিযোগ উনি যেগুলো দিয়েছেন, আমি যদি একটা একটা করে যদি একটু ধরি, প্রথমে যদি আমি নির্বাচনের যে রোড ম্যাপ ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, ডেফিনেটলি আমি তারেক ভাইয়ের সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। উনি কিন্তু ওনার বক্তব্য থেকে কিন্তু সরে আসেননি। উনি বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, তো ডেফিনেটলি এপ্রিল কিন্তু এই সময়সীমার মধ্যেই। আমরা কিন্তু কখনোই কিন্তু অনেক আগ থেকে কিন্তু কোনো নির্দিষ্ট একটা সময়সীমাকে আমরা ব্র্যাকেটিং করে কিন্তু আমরা ধাপে ধাপে আগাবো। সময় যত কাছে আসবে তখন হয়তো আমার জন্য এক্সাক্ট ডেটটাকে ফিক্সড করা আমার জন্য অনেক বেশি ফিজিবল হবে। আমি কিন্তু ঠিক অভ্যুত্থানের পরপরই কিন্তু ক্ষমতা এসেই কিন্তু একটা নির্বাচনের তারিখ দিয়ে দিতে আমি কিন্তু পারবো না। আগে আমাকে আমার কাজের প্রায়োরিটি গুলো সিলেক্ট করতে হবে, কাজগুলোকে সিলেক্ট করতে হবে, কি কি করণীয়, আমার স্ট্রাকচার গুলোকে সবগুলোকে রিফর্ম করতে হবে। অর্থাৎ গ্রাউন্ড গুলোকে আমি আমার মতো করে কিংবা দেশের জনগণের চাহিদা অনুযায়ী যদি আমি যদি রিফর্ম না করি কিংবা উপযোগী না করতে পারি নির্বাচনের জন্য, তাহলে হুম। কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করে কিন্তু আমি নির্বাচন করাটা যতটা না মানে বোকামি হবে, এবং সেটা ডেফিনেটলি আমাদের জুলাই আগস্টের যে আগ্রহ কিংবা যে চেতনা বা যেই জনগণের চাওয়া পাওয়া সেটা সেটা বিরুদ্ধে যাবে। তো আমি আমি মনে করি যে আমিও একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনার কাছেই, তারেক ভাই এবং আমার সহ আলোচক যারা আছেন। যদি সবাই চাচ্ছে যে ডিসেম্বরে, তারেক ভাই বললেন যে ডিসেম্বরে, বিএনপির মতো বড় দলও চাচ্ছে ডিসেম্বরে, ডিসেম্বর থেকে এপ্রিলের ফার্স্ট উইক, অর্থাৎ আমি যদি 3.5 মাসের পার্থক্য দিই, এই 3.5 মাসের পার্থক্যটা আসলে জুলাই আগস্টের মতো এরকম একটা প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনীতির এরকম একটা প্রেক্ষাপট, এরকম একটা শাসনের পরবর্তী সময়ে এসে আমরা 3.5 মাসের এই সময়টাতে কি এমন আহামরি পার্থক্য হবে, কেন আমরা এখানে ডিসেম্বরের দেখেন, সাড়ে মধ্যেই। তিন মাসের পার্থক্য চেয়ে বড় কথা হলো নির্বাচনের মৌসুমটা খুব ইম্পর্টেন্ট, এবং হ্যাঁ, নির্বাচনটা ওই সময়ে কেন দিতে হবে, এবং যেই মৌসুমে চাচ্ছে তখন নির্বাচন দেওয়ার মতো কোনো পরিবেশ বাংলাদেশে থাকে না, সেই জায়গাতে একটা বড় ধরনের আপত্তি তুলেছে বিএনপির পক্ষ থেকে, অন্যান্য দলগুলোর পক্ষ থেকে। থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু এছাড়াও কিন্তু ডিসেম্বরের মধ্যেই
আমি কিন্তু সাগর ভাই, এবং আমি আপনার, এপ্রিলে আমি যদি পাল্টা প্রশ্ন করি আপনাকে, এপ্রিলে না দিয়ে ডিসেম্বরে দিলেও এমন কি সমস্যা হতো? না, আম- দেখেন হয়তোবা আমি যদি আমার যেহেতু বড় অবস্থানটা, বড় দলগুলো ডিসেম্বরে চাচ্ছে, এখন দলগুলোর চাহিদা অনুযায়ী বা অন্তত পক্ষে এপ্রিলে যা সম্ভব এপ্রিলের আগে ডিসেম্বরে দিলে তো তাই, অত বেশি ব্যবধান তো আমি দেখছি না যে আপনার দেখেন তিন আমরা আমরা দেখেন আমরা দূর থেকে কিন্তু কাশবন কিন্তু ঘনই মনে হয়, কিন্তু আপনি যখন কাছে যাবেন দেখবেন, আসলে দেখবেন কাশবন ততটা ঘন না। আমি এখন দূর থেকে বসে কিংবা প্রশাসনের বাইরে থেকে বসে আমি যদি দেখি যে ডিসেম্বরে কেন সম্ভব নয়, হয়তোবা ডিসেম্বরের ভিতরে আমি আমি জাস্ট আমি তো বিশ্লেষণ করছি, আমি কিন্তু আমার পক্ষে বিপক্ষে বলছি না, আমি তো বিশ্লেষণ করে বলছি যে হুম, ডিসেম্বরে হয়তোবা নির্বাচনের জন্য সংশ্লিষ্ট যে সমস্ত লেয়ার গুলো আছে, প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে, সেই জায়গাগুলোকে একটা নির্বাচনের উপযোগী করে তৈরি করা কতটা সম্ভব সেটা হয়তো একটা বিষয় হতে পারে। হুম, ডেফিনেটলি আপনার মানে আপনি যে আমাকে প্রশ্নটা করলেন, মৌসুম একটা ফ্যাক্টর, হয়তোবা এপ্রিলের ফার্স্ট উইক, তার পরবর্তী জুন জুলাইটা খুব বেশি অনুপযোগী, বাট হুম। এপ্রিল পর্যন্ত মোটামুটি একটা সুযোগ আছে। যে কারণে উনি ওনার যে স্টেটমেন্টটা দিয়েছিলেন যে উইদিন ডিসেম্বর টু জুন এই ফ্রেমের ভিতরে, যে সেখানে উনি কারণগুলি থেকেছেন। যে কারণগুলিতে কারণগুলির উপর সাগর ভিত্তি ভাই, করে তিনি, হ্যাঁ, সাগর ভাই, আমার একটা প্রশ্ন শেষ প্রশ্ন করি তার দেখেন, এই ছোট আমার একটা প্রশ্ন নোট শেষ দিয়ে করে একটা নোট দেবো 10 সেকেন্ডে। হুম। নোট উনি বলছেন যে বিভিন্ন প্রশাসনের উইংস গুলো আছে, ধরেন সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, নির্বাচন কমিশনার, তারা হয়তো বা মতামত দিয়েছে। আমি নিশ্চিত করছি নির্বাচন বিষয়ে এই সকল উইংস এর সাথে কোনো ধরনের মিটিং হয়নি। কোনো মিটিং ছাড়া, পরামর্শ ছাড়া নিজের মতো করে দিয়েছেন কোনো উইংস সাথে। এবং নির্বাচন কমিশন উল্টা বলেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে তারা প্রস্তুত আছে, তাদের প্রস্তুতি আছে। সুতরাং এই তথ্য আর কি, যাই হোক উনি বলুক। আরো তথ্যগুলো ঠিক। যেগুলো যেগুলো অসত্য বলেছি, এই অসত্যগুলো উনি মানে বলুক, সেগুলোকে অসত্য প্রমাণিত করুক। উনি না, বলছেন না আমি আগের মতো নাই, আমি আগেও এভাবে চ্যালেঞ্জ করতাম ক্ষমতাকে, এখনো করছি, না, না, এভাবেই আমি করতাম, আমি এভাবেই। আগের মতো নাই তারেক ঠিক ভাই, আছে, এই কারণে আগের মতো বলছি। এইভাবেই আপনার মতো আমি একজন আপনাকে সরকারের আমি পক্ষের আপনাকে লোক আপনার একজন এসে বলতো আমি আগের মতো নাই, এভাবে বলতো। এখনো আপনি বলছেন আগের মতো নাই, সরকার পক্ষের একজন আলোচক। ঠিক আছে, আপনি এখন বলেন আমি কেন কেন আগের মতো নাই, আমার কোন কোন তথ্য অসত্য, এটা বলেন আপনি। না, না, আমি আপনাকে আগের মতো নাই এবং আপনার সরকার পক্ষের, ডেফিনেটলি আমি কোনো রাজনীতি করি না, আমি হ্যাঁ, নিরপেক্ষভাবে বিচার বিবেচনা করার বা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমি জানি না আপনাদের মতো আমি কতটুকু পারফেকশনে যেতে পারবো তা না, বাট আমি আপনাকে আগের মতো নাই এই কারণে বলেছিলাম যে আগে আপনি যেরকম বিশ্লেষণ ধর্মী স্টেটমেন্ট দিয়ে কিন্তু জাস্টিফাই করতেন, এখন আপনি সরাসরি একদম অর্থাৎ অর্থাৎ পার্টিগতভাবে রাজনৈতিক মতাদর্শের কারণে কিনা আমি জানি না, আপনি একেবারে খুবই স্ট্রংলি মানে বিরোধিতা, আপনার কোন ধরনের পক্ষে বিপক্ষে যুক্তিতে কিন্তু আমরা কিন্তু সে পক্ষেও কিছু এখন থাকবে, আর বিপক্ষেও মাঝখানে থাকবে। নাই, সে এখন এক আপ- পাশে চলে গেছে, স্বাভাবিক, সে তো হ্যাঁ, একটা আপনি দল একটা করে, পাশে তার চলে একটা গেছেন রাজনৈতিক কারণ দল আছে। আপনার হুম, এখন একটা রাজনৈতিক দল আছে, হয়তো ওইটা হয়তো একটা কারণ হতে পারে, হুম। ডেফিনেটলি। কিন্তু ওই যে আরেকটা যেটা বললাম যে ডক্টর ইউনূস মতো একজন লোককে হয়তোবা আমরা কিন্তু জাস্টিফাই বা এইভাবে কিন্তু আপনি একটা ক্লজের ভিতরে ফেলে কিংবা এখানে ভিতরে ফেলে, ডেফিনেটলি ওনার অনেক ভুল আছে। আমি আমি নিজে ওনার অনেক ক্রিটিসাইজ করি, ওনার উপদেষ্টা সিলেকশন থেকে শুরু করে, উপদেষ্টাদের কার্যক্রম থেকে শুরু করে, নীতি নির্ধারণী অনেক পর্যায়ে, ইভেন এনসিপি তাদেরকে একটা একটা সফট কর্নার দেওয়া, সব জায়গাতেই ওনার কিছু কিছু ভুল আছে। ইভেন শুরু থেকে ওনার কিছু স্টেটমেন্ট, ছাত্ররা ওনার নিয়োগদাতা সেখান থেকে শুরু করে অনেক ধরনের স্টেটমেন্টকে আমরা সমালোচনা করেছি এবং এখনো করছি। এবং ডেফিনেটলি আমার মনে হয় ওভার দ্য পিরিয়ড উনি এমন অনেক সমালোচনাগুলো যেগুলো হয়তো উনি আবেগতাড়িত হয়ে করতেন, সেগুলো থেকে উনি কিন্তু সরে এসেছেন, আমরা দেখেছি। অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে যে ঠিক আছে, উনি হয়তো সেগুলো আবেগতাড়িত থেকে বলেছিলেন এবং এখানে সরে এসেছেন। সো আমরা কিন্তু, অর্থাৎ এখন আমি যদি সে আমার আলোচনাটাতে একটু একটু যদি ফেরত আসি যে ইলেকশনটাকে, ইলেকশনে দেখেন আমরা আলোচনার মাধ্যমে কোনো একটা ফিক্সড ডেট সিলেকশন করে যদি আমি আলোচনার জন্য ডাকি, তাহলে কিন্তু আসলে সেটা একটা বিষয়। একটা বিষয় হচ্ছে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ডাকবো, আলোচনা করব, বসবো, তারপরে আমরা এর পার্থক্য, বির পার্থক্য, সি এর মতভেদ, ডি এর মতভেদ, সবগুলোকে নিয়ে আমরা একটা কম্বিনেশন করে যদি আমরা একটা মিডল অবস্থানে থাকতে পারি। এপ্রিলের সময়টাকে আমি যতটুকু আমার ইয়া হয়েছে যে ফার্স্ট অফ অল উনি ওনার ফ্রেমের মধ্যে থেকেছেন, একটা মধ্যবর্তী পন্থা গিয়েছেন মাঝামাঝি। তারপরে
বিএনপির চাওয়া, অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে সমস্ত, যে রমাজানকে মাথায় রেখে, সবকিছু মিলিয়ে উনি মোটামুটি আমার মনে হয় একটা ব্যালেন্স করার চেষ্টা করেছেন, যে সবাইকে যাতে একটু হ্যাপি রাখে। ডেফিনেটলি এটার বিরুদ্ধে যা কেউ পছন্দ করবেন না, না করবেন না, কিন্তু আমি একটা জিনিস খুঁজে পাই নাই, যে এরকম একটা সিচুয়েশনে আমরা পার হয়ে এসে হয়তো বা এই জায়গাটাতে কি আমরা কি একটু নেগোসিয়েশন করে, কিংবা এই খুবই স্বল্প সময়ের পার্থক্যটাকে কি আমরা কি একটু একটু যদি আমরা ছাড় দিয়ে, কিংবা সেটা একটু করে যদি এটাকে আলোচনার মাধ্যমে সুন্দরভাবে দেখার কোনো সুযোগ আছে কিনা আপনি দেখার কোনো বলছেন, সুযোগ কিন্তু আছে কিনা। ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তো অনেকটাই বিতর্কের চোখেই দেখার চেষ্টা করছে তারেক রহমান। তিনিও তার যে ভূমিকা রেখেছে, তার এই যে গভর্নমেন্ট ফরমেশনের মধ্যেও তার নেপোটিজমের অভিযোগ আনা হয়েছে, আর অন্যান্য অভিযোগ তো আছে, এগুলো ছোট্ট করে দুই লাইনে শেষ করেন এ পর্যায়ে। জি, দেখেন, আমি 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 সেটা বলছি যে ওনার বিভিন্ন উপদেষ্টা সিলেকশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু ডেফিনেটলি ওনার কিছু কিছু দুর্বলতা আছে। এই জায়গাগুলোতে উনি কেন সিলেকশন এভাবে করলেন, কিংবা জনগণের এই ধরনের অভিযোগ, কিংবা বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলোর অভিযোগ থাকা সত্ত্বেও কেন তিনি আবার এটাকে রিফর্ম করছেন না, এটা হুম। হয়তোবা আমি আমি ঠিক আমার পজিশন থেকে ঠিক ব্যাপারটা ক্লিয়ার করতে পারবো না, বাট আমার মনে হচ্ছে হয়তোবা ওয়ান্স সিলেক্টেড, এটাকে হয়তোবা একটু উনি হয়তোবা সংশোধন করার, কিংবা কার্যক্রমগুলো যাতে স্মুথলি থাকে সেটাকে হয়তো রাখার চেষ্টা করছেন। নতুন করে সিলেকশন করতে গেলে সেখানে হয়তোবা আবার যে একটা রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। যেমন আপনারা দেখেন, রাজ ডক্টর ইউনূস একবার মাঝখানে আবেগতাড়িত হয়ে বলেন, আর বিরক্ত হয়ে বলেন, কিংবা রাগ করে বলেন, কষ্ট পেয়েই বলেন, উনি কিন্তু পদত্যাগের যেটা আভাস আমরা শুনেছিলাম, সেই বিষয়ে কিন্তু আমরা কিন্তু আবার যেমন একটা বক্তব্য শুনেছিলাম, যে উনি যদি পদত্যাগ করেই থাকেন তাহলে ওনার বিকল্প জনগণ খুঁজে নেবে। সত্যিকার অর্থে আমিও কিন্তু আপনার মতোই কিন্তু আহ, জনগণের কাছে প্রশ্ন দেয়, সত্যিকার অর্থে দেশের যে ক্রাইসিস মোমেন্টে ডক্টর ইউনূস দায়িত্বটা আমরা দেশের জনগণ ওনাকে দিয়েছে। আমি আবারও বলছি, শক্তভাবে বলছি, ডেফিনেটলি ওনাকে দিয়েছে। আমি তারেক ভাইয়ের মতো এত তথ্য প্রবাহ নাই যে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে উনি এসেছেন, অতটা ইনফরমেশন আমার কাছে নাই ওনার মতো। আমি জানি, আমি যতটুকু জানি, দেশের জনগণই ওনাকে ওনাকে সমর্থন দিয়েছেন, দেশের জনগণের সমর্থনে উনি দায়িত্বভার গ্রহণ করেছেন। উনি এখনো বারবার বলছেন যে উনি কখনোই রাজনৈতিক উচ্চাভিলাষা কিংবা রাজনৈতিক আকাঙ্ক্ষা ওনার নেই, উনি নির্বাচন দিয়ে চলে যাবেন। তো উনি যদি ওনার এই কথা রাখতে পারেন, আমি মনে করি, আমি এখন পর্যন্ত ওনার এই এই জায়গায়, এই অবস্থানে, ওনার এই স্টেটমেন্টের উপরে আমি এখনো আশা রাখতে চাই। আমি রাখতে এতটা পারছি। নিরাশ হতে চাই না। আপনাকে ধন্যবাদ। মেজর রেজাউল করিম রেজা, আপনার কাছে শুনতে চাই, আপনি বলবেন, দয়া করে একটু আনমিউট করবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে এখন লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা যুক্ত হবেন একটু পরে। হ্যাঁ, জনাব রেজা। সাগর ভাই, অ্যাকচুয়ালি আমি জানি আমি যে বক্তব্য দেব, আমার এখানে প্রিয় দর্শক যারা আছে এরা সবাই গালিগালাজ করা শুরু করবে। তবে দর্শকদের উদ্দেশ্যে আমি আগে একটা কথা বলে নিই, তা হচ্ছে যে আম, দর্শকদের আমি দোষ দেব না। কারণ কি, তারা তাদের সহজ সরল দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছে যেটা, তাই তারা চিন্তা করবেন। কারণ তারা দেখতেছেন অ্যাপারেন্টলি ডক্টর মোহাম্মদ ইউনূস যা কাজ করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই একজন আমার যমুনা টিভির একটা টক শোতে ওনার এই একজন প্রেস সেক্রেটারি বা কেউ একজন একটা কথা বলেছিল যে বর্তমান সরকারের প্রেস এবং মিডিয়া উইং খুব ডাইনামিক। তো হুম। এটা প্রত্যুত্তরে আমি বলেছিলাম যে মিডিয়া উইংটা ডাইনামিক হওয়া দরকার না, ডাইনামিক হওয়া দরকার এই সরকার। এখন হুম। মিডিয়া উইং এত বেশি ডাইনামিক, এত বেশি স্ট্রং, হুম। যে গত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যারা প্রতিবাদ করেছিলাম, আমি যে 2022-23 সাল থেকে যারা যে মিডিয়াতে টক শোতে নতুন আগমন ঘটিয়েছে, আমি তাদের কথা বলছি না। আমি তারেকের মতো যারা, আমরা যারা 15-16 সাল থেকে যারা সরাসরি মিডিয়াতে কথা বলছি, 16 সালের ছাত্র আন্দোলনে আমি নিজে মাঠে ছিলাম, হুম। 18 সালের সময় মাঠে ছিলাম। সো আমরা যারা অনেক আগে থেকে মাঠে ঘাটে টকশো মিডিয়াতে কথা বলছি, মামলা খেয়েছি, তারা আমরা জানি যে এটার কত কষ্ট করতে হয়েছে। সেই মানুষগুলোকে কিন্তু আজকে আমরা যারা গুম খুন মামলা হামলার শিকার হয়েছি আওয়ামী লীগের সময়, এটার বিপরীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় গুম খুন মামলা হামলার বিপরীতে উনি চমৎকার একটা টুল দাঁড় করেছেন, সেটা হচ্ছে ফ্রিডম অফ মিডিয়া, ফ্রিডম অফ স্পিচ। এই ফ্রিডম অফ স্পিচটা কি জানেন সাগর ভাই? ফ্রিডম হুম। অফ স্পিচের নামে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় এমন কিছু মিডিয়া সেল তৈরি হয়েছে, সারাক্ষণ দেখবেন এই বট বাহিনী আপনাকে গালিগালাজ করবে আপনি উল্টাপাল্টা কিছু করলেই। এবং হুম। যেটা ওই সার্জিসের একটা বক্তব্যে আছে যে তোমরা দরকার 10টা 5টা 20টা ফেক অ্যাকাউন্ট খুলো, বলছে না? হুম। কি তারেক আমি ভুল বললে ধরাই দিব, বলছে না সার্জিস? প্রকাশ্যে সে বলছে যে তোমরা 15-20টা করে একটা 5টা 10টা করে ফেক আইডি খোলো। তো এই যে এখন যারা আছে, যেভাবে এই যে মোরাল ডিগ্রেডেশন,
একটা মানুষকে গালিগালাজ করা, আজে বাজে ইয়ে করা, এগুলো কি আসলে আমরা এটা চাই? আমি আপনাদের দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলি, আমিও ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন উনি ক্ষমতা আসেন, আমার মনে হয় আমি অনেক টক শোতে, আপনার জিটিভি টক শো যদি দেখেন বা একুশে টিভি, ডিবিসি, তারপরে এই সাগর ভাইয়ের অনুষ্ঠানে অনেক প্রশংসা করছি ডক্টর মোহাম্মদ ইউনূসের, যে একটা আনপ্যারালেল পারসন। এক্সপেকটেশন অনেক হাই ছিল। কিন্তু সেই জায়গাটায় কি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় আমরা কি মোরাল ডিগ্রেডেশন, নৈতিক অবক্ষয় কামনা করতে পারি? যেই সময়ে কেউ ওনার বিরুদ্ধে বক্তব্য দিলেই তাকে সোশ্যাল মিডিয়াতে গালিগালাজ করা হয়। আপনারা বলেন, আওয়ামী লীগের সময় কিন্তু এইরকম গালিগালাজ করা হোক, মানে করছে, এতটা বেশি না। আওয়ামী লীগেরও মিডিয়াটা এত ইয়ে ছিল না। তো এখন আসলে কি গুম খুন মামলা হামলা হচ্ছে না, কিন্তু এই যে মিডিয়াটা ফ্রিডম অফ স্পিচের নামে যেভাবে এই ইয়াং জেনারেশনকে ইনগেজ করা হচ্ছে, ছাত্রদেরকে গালিগালাজের করার কারণে। কারণ আপনি যদি ফেসবুকের সোশ্যাল মিডিয়ার স্ট্যাটিস্টিক্স নেন, তার মধ্যে দেখতে পাবেন বয়স অনুপাতে, আমি যেহেতু আইটি সেক্টরে কাজ করি সেজন্য আমি বলছি, বয়স অনুপাতে আপনার 35 বছরের নিচে 80% আমি যারা একটা শোতে ফেসবুক আসছি, সোশ্যাল কথা মিডিয়া ইউজ বলছিলাম। করে, তাদের মধ্যে 70 থেকে 80% জি জি, লোকজন চলছে। হচ্ছে আপনার এই ফেসবুক ব্যবহারকারী, যারা তাদের মধ্যে 70 থেকে 80% হচ্ছে 35 বছরের নিচে। হুম। আর যারা 35 বছর বয়সের উপরে, এদের সংখ্যা 15 থেকে 20% যারা ফেসবুক ব্যবহার করেন। রেস্ট হুম। হচ্ছে অন্যান্য বিভিন্ন বয়সের। তো আপনি চিন্তা করেন, এই যে 70 থেকে 80% লোকজন এই 35 বছর নিচে, এর কিন্তু বিরাট একটা অংশ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনকারী। কেন? কারণ এই সরকারটা দাঁড়াইছেই তরুণদের উপরে। হুম। এই তরুণদের উপরে দাঁড়িয়ে সেই তরুণদেরকে মিসগাইড করা হচ্ছে। এই তরুণরা একটা সত্য বোঝার চেষ্টা করে না, যে আজকে আমরা যে বিভাজন হচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে আমরা আলাদা আলাদা হয়ে যাচ্ছি, এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ভুল। কারণ আমরা তো সবাই আন্দোলন করছি, কেন তারেককে প্রতিপক্ষ ভাবছি, কেন বিভিন্ন জনকে প্রতিপক্ষ ভাবছি? যদি নুরু ভুল করে থাকে, তারেক ভুল করে থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ডেকে ডেকে এক জায়গায় বসুক না কেন, আলোচনা করে না কেন? সে তার কাছে নিয়ে কেন কয়েকজন সমন্বয়ক ছাত্রকে বসাইলো? কেন নির্দিষ্ট একটা গ্রুপকে তিনি জায়গা দিচ্ছেন, কেন অন্যান্য সবাই জায়গা পাচ্ছে না? আচ্ছা, তারপরে আপনি খেয়াল করেন, এই তরুণরা একটা সত্য বুঝে না, যে এই বাংলাদেশের শেখ হাসিনার সময় ফ্যাসিস্ট গভর্নমেন্টের সবচেয়ে বড় আমাদের ব্যথা বেদনা ছিল গুম খুনের ব্যতীত, সেটা ছিল ভারতের প্রতি তাবেদারি। আপনি খেয়াল করে দেখেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর একটা চুক্তি দেখান ভারতের সাথে, যেটা উনি বাতিল করছেন। একটা চুক্তি। আওয়ামী লীগের সময় থেকে শুরু করে শেখ মুজিবের সময় থেকে শুরু করে আওয়ামী লীগ সময় পুরাটা যত চুক্তি হয়েছে ভারতের সাথে, সামরিক চুক্তি বলেন, পানি চুক্তি বলেন, ল্যান্ড চুক্তি বলেন, ট্রানজিট বলেন, সকল চুক্তি যে কোনো একটা চুক্তি দেখা যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বাতিল করছে। অন্তত পক্ষে সামরিক চুক্তিগুলো তো বাতিল করতে পারতো, যতগুলো মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তাও কিন্তু হুম। করেন নাই। বরং কি করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়, তিনি ওই যে আদানির নাকি বিলের টাকা দিয়ে দিচ্ছেন। তো অনেকে বলতে পারে এটা বকেয়া বিল দিচ্ছে, কিন্তু আমি বললাম যে বরং ভারতকে তো কোথাও তিনি বাধা দেন নাই, ঠেকান নেই। আর বর্ডারের কথা বলবেন, আমি এটা ক্রেডিট দিই বিজিবির ডিজিকে। বর্তমান বিজিবির ডিজি তিনি দেশপ্রেমিক বলে তিনি এই বর্ডার এলাকায় তিনি অনেক কিছু ভূমিকা রাখছেন। আমি তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো ক্রেডিট দেখি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলবেন, এটা তো আমি ক্রেডিট, যদি ভালো কিছু কাজ হয়ে থাকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের কারণে, কারণ উনি একজন সৎ লোক, বহু আগের থেকে শিক্ষিত একজন সৎ লোক। উনি কাজকর্মে অনেক সুপার ফাস্ট না হতে পারেন, তার মধ্যে সততা আছে। তো উনি, ওনার কারণে হয়তো কিছুটা করাপশন করতে পারতেছে না, বাট তারপর তো কমান্ড কন্ট্রোল পুরাটা নাই। তারপর তো আমরা অনেক ব্যর্থতা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে আপনি আসেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্যতা নিয়ে কিছু বলবো না, কারণ বাংলাদেশে আমি আমি নিজে যেহেতু তার যোগ্যতা নিয়ে পূর্বে প্রশংসা করছি, আমি এখন কোন একটা অবস্থানের কারণে, ওনার ভুল ভ্রান্তির কারণে আমি ওনাকে নিয়ে বাজে তকমা দেবো না, উনি যোগ্য লোক, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশে আবার যদি বলি উনিই শুধু যোগ্য, তাহলে ভুল হবে। যেটা তারেক খুব সুন্দর একটা কথা বলে, তারেকের কথা বলা উচ্চারণ করার সাথে একটু আগেই আমার কথাটা মনে হয়েছিল, যে ফখরুদ্দিন আহমেদকে আমি নিজেও চিনতাম না 2006-এর আগে, তাকে বাংলাদেশের মানুষ চিনছে। আপনার শাহাবুদ্দিন আহমেদ যখন চিফ জাস্টিস, চিফ অ্যাডভাইজার হন, ওনাকে আমরা কেউ চিনতাম না, কিন্তু তিনি বাংলাদেশের অন্যতম সফল একজন আপনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন না? লতিফুর রহমান, হাবিবুর রহমান, তারাও তো কম্পারেটিভলি ভালো ছিলেন। তো সেই ব্যক্তিগুলাকে কি আগে কেউ চিনতো? কাউকে কেউ চিনতো না।
লতিফুর রহমানকে কেউ আগে চিনতো না। আপনার ইভেন সাত্তারও যখন দায়িত্ব পালন করে তখন সাত্তার কেউ চিনতো না। সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে এই যে জিয়াউর রহমান বিএনপির মতো একটা দলে বড় বড় কিছু লোকজনকে অনেক বড় বড় নেতা তৈরি করেছিলেন, এদেরকে কেউ আগে চিনতো না। এটা জিয়াউর রহমান তার নেতৃত্ব গুণে তিনি খুঁজে বের করেছিলেন। বাংলাদেশে প্রচুর যোগ্য লোক আছে। এই যে আপনারা অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে বানাইছে, এই তো চিফ অ্যাডভাইজার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার মতো যোগ্যতা রাখে আমি মনে করি। সালেউদ্দিন আহমেদের মানত মানুষ, সেও একজন উপদেষ্টা। আসিফ একটা উপদেষ্টা, আবার আরো অনেকেই আছেন। এখন সালেউদ্দিন আহমেদ যোগ্যতা কি, তাদের যোগ্যতা কি বলেন? তো এরকম অনেকগুলো বিষয় আছে যেখানে অনেক বেশি বৈষম্য হয়েছে। তারপরে একটা কথা এখানে উঠছিল যে এখন ডক্টর এই মোহাম্মদ যে ইউনূসকে তো এখানে, সাগর নির্বাচনের একটুখানি, সাগর ডেটটা সাগর নিয়ে, ভাই হ্যাঁ, ভুলে যাও শেষ করে নি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো এখানে ডেকে আনা হয়েছে, আমি এটার সাথে একমত না। আমি এত ডক্টর মোহাম্মদ ইউনূসের মোবাইল নাম্বার ওই যে +1 দিয়ে, আমি বাকিটা বললাম না, ওনার স্যাটেলাইট নাম্বার আমার কাছে বহু বছর ধরে আছে। হুম, কই আমাদের মতো মানুষ তো ওনাকে এত সহজে রিচ করতে পারি নাই। ফোন নাম্বার থাকলেও তো ওনাকে পাইনি। এই ছাত্ররা কিভাবে ওনাকে পাইলো ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাক্সেস না দিলে? একটু হুম, ভিতরে যা, একটু দিমাগটা খাটান। ডক্টর মোহাম্মদ ইউনূস না দিলে এইসব ছাত্র পেয়েছে। আর বাংলাদেশে বহু লোকের কাছে, এই যে গোলাম মাওলা রনি ভাইয়ের কাছেও আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের মোবাইল নাম্বার আছে। তার কাছে আছে মানে 12-14 বছর ধরে, আমাকে সেদিন বলতেছিল। অনেকের কাছে ওনার নাম্বার আছে। তো এইসব লোক তো ওনাকে রিচ করতে পারেন নাই। রনি ভাইয়ের মতো মানুষকেও তো উনি ডাকেন নাই, তার সাথে তো পরিচয় ছিল। এই হ্যাঁ, যে কিন্তু একবার এর মানে তানভীর এই ভাই না আছে, যে একজন অ্যাডভোকেট সবাই তানভীর, তার সাথে পরিচয় আছে। তো না। বিষয় হচ্ছে কি, ডক্টর মোহাম্মদ ইউনূস এটা পরিকল্পিত, সুপরিকল্পিত একটা বিষয়। তিনি তার পরিকল্পনা অনুযায়ী সিচুয়েশন তিনি ক্রিয়েট করেছেন, পরিস্থিতি, স্টোরি, তিনি ন্যারেটিভ তিনি তৈরি করেছেন, এমন ভাবে পটভূমি তৈরি করেছেন যে পটভূমি তার ডিমান্ড তৈরি করবে এবং তার নামটা উচ্চারিত হবে। হি ওয়াজ ভেরি কনফিডেন্ট। তিনি তো একবারের জন্য কোথাও তো কোনো মিডিয়ায় কোনো স্টেটমেন্টে দেখি নাই যে তিনি ডিনাই করছেন। আপনার অন্য কাউকে দেখেন বানাইতে পারেন কিনা, আরো কেউ আছেন কিনা দেখেন, কোথাও তিনি এই স্টেটমেন্ট দিয়েছেন? কয়েকটা বাচ্চা ফলাফলের কথায় তিনি সাথে রাজি হয়ে গিয়েছেন। সো ওনার যোগ্যতা নিয়ে আমরা প্রশ্ন তুলবো না, বাট এই জন্য মিথ্যা বিবৃতি দেওয়া যাবে না যে উনি কোনোভাবে চান নাই। এটা ভুল কথা। কেউ না চাইলে এত বড় দায়িত্ব কেউ নিতে পারেন না। আর তারপরে আরেকটা জিনিস বলি, আপনি দেখেন এই ডক্টর ইউনূসের সময়, সাগর ভাই খেয়াল করে দেখেন, 1011 কোটি টাকার দুর্নীতি আমরা পেপার পত্রিকায় দেখতে পাচ্ছি। এটা আমি ইনভেস্টিগেশন করে 1011 কোটি টাকা, টাকা নাও কম হোক, একজনে দুর্নীতি করছে, এক পিএস করছে 311 কোটি টাকা, আরেকজনে করছে 150 কোটি টাকা, আর দুইজনে 150 আর 150, আরেকজনের ব্যাপারে 400 কোটি টাকার। আমি সব বাদ দিয়ে আমি প্রমাণিত কিছু হয়নি, অভিযোগ প্রমাণিত হয়নি এবারে। যাই হোক, হ্যাঁ, সে বললাম হয়েছে। এখন একইভাবে শেখ হাসিনার আমলে শেখ হাসিনার পিএ জাহাঙ্গীর 400 কোটি টাকা, সেটা তো প্রমাণিত হয় নাই, সেটা তো অভিযোগ দাঁড়াইছে পত্রিকায় আসছে। তাহলে শেখ হাসিনার সময় এই সময় পার্থক্যটা কি দাঁড়াইলো? এত হুম, অল্প সময়ে যদি আপনি এত টাকার দুর্নীতির প্রশ্ন তুলতে পারে, তাহলে শেখ হাসিনা সেই ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমলে আমরা এখন কি পার্থক্য? অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে দেখেন যে এই সরকার যেভাবে মুভ করতেছে তাতে নির্দিষ্ট একটা দল বেনিফিশিয়ারি হচ্ছে, শুধু হুম, এনসিপি। আপনি দেখেন নির্দিষ্ট একটা গ্রুপ সরকারের প্রতি খুশি, নির্দিষ্ট একটা পার্টি সরকারের প্রতি খুশি। আপনি বলেন একটা সরকার যত ভালো হোক, আপনারা আমাকে বলেন, দর্শকরা আপনারা আমার গালি দেন, তাও আমি প্রশ্ন করি, যত বড় জনপ্রিয় একদম নিখুঁত কাজ করছে একটা সরকার, হুম, তারপরেও তো সরকারের মানুষ সমালোচনা করে না, আমরা করতেছি না? এনসিপি কেন সমালোচনা করে না বলেন? একটা ব্যক্তি বলতে পারবেন এই পর্যন্ত এনসিপি অন্তর্বর্তীকালীন সরকারের কোন একটা জায়গায় সমালোচনা করছে? কোথাও করে নাই। কেন করে নাই? কারণ এনসিপি অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারই হচ্ছে এনসিপি। কোনো পার্থক্য নেই, দুইটা একই জিনিস। ওইটাই সাদা ছাগল, ওইটাই কালা ছাগল। তো আপনি একই হ্যাঁ, কারণ রূপ দেখতে তারা পাচ্ছেন। তো 24-এ তারা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিল, এরপরেই তো তারা হ্যাঁ, সরকার গঠনের প্রধান ভূমিকা রেখেছিল এবং তাদের পছন্দেই এসছে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস। না সুন্দর না না, তারা এটা কিন্তু আন্দোলন একটা করেছিল, তারা একটা না না, সাগর ভাই একটা সেকেন্ড, তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এটা আমি মানি না। তারা আন্দোলনে ছিল, তাদের ডেডিকেশন, নাহিদ, হাসনাত, সার্জিস, মাহফুজ, তাদের ডেডিকেশন অতুলনীয়। তারা হুম, পুরস্কার প্রাপ্য, এটার জন্য তাদের প্রাপ্যতা আছে পুরস্কারের, তারা অবশ্যই এটা পাওয়ার অধিকার আছে। তারাই তো তবে মাস্টার মাইন্ড, এটা তো না, বলা হচ্ছে। এটা সম্পূর্ণ ভুল কথা। কে বলছে তারা মাস্টার মাইন্ড? হু টোল্ড ইউ? কে বলছে মাস্টার মাইন্ড?
দেশের প্রধান বলেছে, না ও তো না না, মানে দেশের দেশের প্রধানই তো বলেছে, বলছে, এরপরে আর কি দেশের লাগে? প্রধান বলছে, বাট মাহফুজ কিভাবে মাস্টার মাইন্ড হলো? মানে কি করছে, তার মানে কি বুদ্ধি পরামর্শ দিচ্ছেন আপনার এখানে? ওরা একটা জিনিস কি, আমি ওদেরকে সমালোচনা করছি মানে আমি তাদেরকে আন্ডারমাইন করতেছি না, বাট তাদেরকে বেশি আসমানে উঠানোটা ভুল হচ্ছে আমাদের। ওই সময়টায় মাস্টার মাইন্ড বলে তো আপনার এখানে তারেক রহমানকে বলতে হবে। হুম। তিনি বরং মাস্টার মাইন্ড কি হয় সাগর ভাই, হু বিকামস দ্য মাস্টার মাইন্ড? মাস্টার মাইন্ড হচ্ছে যিনি একটা ব্রেন চাইল্ড তৈরি করেন, যেই ব্রেন চাইল্ডের উপর ভিত্তি করে অনেক স্টেক হোল্ডারকে তিনি ম্যানেজ করেন, অর্গানাইজ করেন। তিনি প্রশাসন ম্যানেজ করেন, তিনি ছাত্রদেরকে ম্যানেজ করেন, তিনি বিভিন্ন স্কলারদেরকে ম্যানেজ করেন, তিনি বিভিন্ন সাহসী তরুণ যারা এই মাঠ কাঁপাতে পারবেন সেই রকম মানুষদের সাথে ই করেন, রাজনীতিবিদদের সাথে ম্যানেজ করেন, দলগুলোকে ম্যানেজ করেন। এটা একমাত্র কে করেছে? তারেক রহমান করেছে। মাহফুজ তো কই, আমি তো চিনতাম না। তারেক রহমান তো আমাদের মতো মানুষকে রিচ করেছিলেন, কথা বলেছিলেন, এই তোমরা কি এখানে ই করতেছো, ওইখানে অমুক ছাত্র অমুক হসপিটাল আছে দেখতে গিয়েছো, ওই জায়গায় তারে এই যে আমাদের এই যে আম জনতা পার্টির তারেক ও কি করতেছে, নুরু কি করতেছে, তাই নুরুদের টাকা লাগবে কিনা, তাদেরকে টাকা পয়সা দেওয়া, এই তারেকের মতো নেতাদেরকে খোঁজ খবর রাখা, আপনার বিভিন্ন সিনিয়র নেতাদেরকে, পলিটিক্যাল পার্টিকে, মাহমুদুর রহমান মান্না, সাকি, জোনায়েদ সাকি, এইসব জায়গায় কোঅর্ডিনেশন কে করছে? ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তাকে তারেক রহমান ফোন করে অনেক নির্দেশনা দিচ্ছেন। কোথা থেকে এগুলো মিটিং হচ্ছে? তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি প্রভিসি বিভিন্ন শিক্ষকরা, প্রফেসর মামুনের মতো মানুষের সাথে কোঅর্ডিনেশন, এগুলো কে করছেন? তারেক রহমান করছেন। আপনার মাহফুজ কতজনের সাথে কথা বলছেন? তারেক রহমানের কথায় অনেক পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অফিসার সম্পৃক্ত ছিল। ওই যে লন্ডনে আছে আপনার আপনার নাম কি, গিয়াসুদ্দিন রিমন, এরকম পুলিশ অফিসার রিটায়ার্ড। তারপর ওই জায়গায় আছে ব্যারিস্টার জিল্লুর, পুলিশের এখন ডিআইজি আপনার সারদায় আছে। তারপরে আপনার ওই যে আপনার এরকম এসব কোঅর্ডিনেশন গুলো কে করছে? আমাদের অনেক রিটায়ার্ড মিলিটারি অফিসার, তাদের সাথে তারেক রহমান কন্ট্যাক্ট করছেন। হুম। মাহফুজ হাসনাত সাজিদ তারা কষ্ট করছে, কিন্তু তারা যেটা করেনি সেটা কেন বলতেছি? তারা মাঠে ছিল, তারা যেটা করতেন সেটা সেটা তারেক রহমানও পারতো না, আমিও পারতাম না। আবার তারেক রহমান যেটা করছে সেটা তারাও পারতো না। আপনার মাহফুজুর রহমান মান্না যেটা করছে সেটা তো মাহফুজ হাসনাত পারতো না। জোনায়েদ সাকি যেটা করছে এটা হাসনাত পারতো না। হাসনাতরা যেটা করছে এটা জোনায়েদ সাকি পারার কথা না। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার বক্তব্য দিয়ে মোটিভেট যেটা করতে পারছে, সেটার ওই মোটিভেশন আপনার হান্নান মাসুদের কথা হয় নাই। জি। আপনার আপনার এই যে নুরুল হক নুরু, তারপরে ওর সাথে যে একটা ছেলে আছে কি নাম, রাশেদ, এরা যে মাঠে যা করছে আমি নিজের চোখে দেখছি। আমার পরিষ্কার মনে আছে আপনার সেই ইসের কথা, 28শে অক্টোবরের কথা আমার নিজের সচক্ষে দেখা। নুরুল হক যখন পুলিশ গ্রেনেড কি বলে সাউন্ড গ্রেনেড মারতেছিল, তখন নুরুল হক নুরু খুব সবাইকে খুব বলছিল যে আমি সামনে আছি, তোরা সামনে আয়। কিছুক্ষণ পরে দেখি নুরু নাই। আমি একটু সামনে আগে জিজ্ঞাসা করলাম একজন কোথায়, যে অ্যারেস্ট হয়ে গেছে। তারপরে ওই সময়ের পর আবার যখন এই জুলাই অভ্যুত্থান হয় সেই সময় একই ঘটনা। তো এখানে কিছু বিষয় হচ্ছে কি, যে এগুলো তো স্বীকার করতে হবে, অ্যাডমিট করেন, রেকগনিশন দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদের নামাজে গেছেন, সেখানে কেন এগুলা করবে? বাংলাদেশ ইতিহাসে আরো তো জনপ্রিয় সরকার ছিল, জিয়াউর রহমানের চেয়ে জনপ্রিয় তো কেউ হয় নাই। তার সময় কি ঈদের নামাজ এগুলো হয়েছে নাকি? কোন সময় তো কেউ এটা করে নাই। এটা পরিকল্পিত। এই যে মবিংটা হচ্ছে এটা পরিকল্পিত। কেন এই কথাগুলো হবে? ওখানে তাকে যদি বলে এটা একটু পরে বলি, অন্য বিষয়ে একটু আমি আনি আমার মতো করে। এটা এই বলছিলাম, পর্বই শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখেন, গণ অভ্যুত্থানের সময়ে সবাই যখন বাহিরে আন্দোলন করছিল তখন আমি জেলে ছিলাম, এবং জেল থেকে আমাকে সেনাবাহিনীর পক্ষ থেকে বের করে বিভিন্ন জায়গায় স্পটে নিয়ে যাওয়া হলো বিভিন্ন মব গুলোকে শান্ত করার জন্য। তো আমরা এইভাবে ইনভলভ ছিলাম গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে, ক্ষমতার কাছাকাছি যাওয়া। এমনকি ডক্টর ইউনূস সাহেব যখন দেশে আসলেন তখন আমরাও গিয়েছিলাম এয়ারপোর্টে। আমাদের হিউজ ডেডিকেশনের পরেও আমাদের একটা টিম ছিল যারা গণ অভ্যুত্থানে বিভিন্ন স্পটে গিয়ে গিয়ে আমরা ফাংশন করেছি। তারা খুব করে ঢোকার চেষ্টা করেছি, কিন্তু ওই সময় উনি ওই এনসিপির ছেলে পেলে যারা আছে ওদেরকে ছাড়া কাউকে ওইখানে অ্যাক্সেস দেওয়া হলো না। তো অনেক দিন ধরে আমার একটা স্বপ্ন ছিল
ডক্টর ইউনূসের সাথে আমি একটা ছবি তুলবো, ছবি তুলে আমি আমার হোয়াটসঅ্যাপে দেবো বা ফেসবুকে দেবো। তো এটা কেন ইচ্ছা হচ্ছিল, আমার আশেপাশে অনেক আন্দোলনকারী অথবা আন্দোলন না কইরাও অনেকে গিয়ে ছবি টবি তুইলা এগুলো প্রোফাইলে দিচ্ছে, তো আমার একটা ছবি নাই, এটা খুব খারাপ লাগছিল। আমি যখন যে সংগঠনের আগে ছিলাম সেখানে আমাদের সদস্য সচিব সে গিয়ে প্রোফাইলে ছবি দিছে, নুরুল হক নূর প্রোফাইলে ছবি দিছে, রাশেদ খান প্রোফাইলে ছবি দিছে, সবাই প্রোফাইলে ছবি দিছে। তো আমি তার কাছে একটা বার্তা পাঠাইলাম, এই গণ অভ্যুত্থানে আমরা মাঠ পর্যায়ে যারা বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব দিছি আমরা একটা তার সাথে বসতে চাই, ঠিক আছে? তো এই বিষয়ে কোনো রেসপন্স পেলাম না। এটা আসিফকে বললাম, এটা নাহিদকে বললাম, এটা মাহফুজকে বললাম। ডিরেক্ট মাঠে বিভিন্ন এলাকা যারা কন্ট্রোল করেছে, যেমন মোহাম্মদপুরে কারা কন্ট্রোল করেছে, বসুন্ধরা কারা,